স্যার এই শীর্ষকে দশম শ্রেণীর আলোক চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাস, যে ক্লাসে আলোচিত হবে গোলীয় দর্পণে আলোক প্রতিফলন। তো আলোক বিজ্ঞান মূলত জ্যামিতিক নিয়ম অনুসারে চিত্র অঙ্কন করতে হয়, তাই এই প্রতিফলন বোঝানোর সময় প্রথমেই তোমাদের শিখে নেওয়া দরকার যে ছবিটা কি করে আঁকবে। তো ছবিটা আঁকার পদ্ধতি হিসাবে তোমাদের যেটা বলছি, দেখো তোমরা প্রতিফলনের প্রথম সূত্রে পেয়েছিলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। ফলে গোলীয় দর্পণের যে কোনো একটা সেকশন নিলেই আমাদের একটা রশ্মির প্রতিফলনের ক্ষেত্রে ছবিটা যেহেতু এই বোর্ডের তলের উপর থাকার কথা বা একই তলে থাকার কথা, সেই জন্য সম্পন্ন হবে। তাই আমরা গোলীয় দর্পণের ত্রিমাত্রিক আকারের পরিবর্তে কেবলমাত্র একটা সেট নিয়ে এক দ্বিমাত্রিক তলের উপর আঁকা সম্পন্ন করছি। তো করতে গেলে তোমাকে প্রথম যেটা করতে হবে, একটা স্ট্রেট লাইন টানলে, টানার পর তারপর কম্পাসের সাহায্যে একটা ব্যাসার্ধ নিয়ে একটা চাপ অঙ্কন করবে। চাপটা অঙ্কন করলে যেটা, সেই চাপের যদি ইনসাইডে তুমি শেড দাও তাহলে এটা একটা প্রতিফলক বোঝাচ্ছে, যে প্রতিফলকের তলটা উত্তল, তাই এটা উত্তল দর্পণ হবে। আর যেদিকে বেন্ড হয়ে আছে বা বাঁকা হয়ে আছে তার বিপরীত দিকে যদি তুমি শেড দাও তাহলে যে প্রতিফলক তল বোঝালো সেটা অবতল, তাই এটাকে অবতল দর্পণ হিসাবে চিহ্নিত করা হবে। এরপর কি করতে হবে, এই ও আর হচ্ছে গোলীয় দর্পণের মেরু, অর্থাৎ গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু, আর সি হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র এবং মেরু সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি। তো এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করেছি। এই বক্রতা ব্যাসার্ধের ঠিক মাঝখানে একটা বিন্দু নিতে হবে এফ। এফ হচ্ছে ফোকাস বিন্দু। তো এইবার আলোক রশ্মি কিভাবে প্রতিফলিত হয় সেই সম্পর্কে বলা হচ্ছে, তোমরা খেয়াল করো। আমরা জানি সমতল দর্পণের যখন আলোকের প্রতিফলন ক্লাস 7-এ শিখেছিলাম, বা তোমাদের আলোর প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে দ্বিতীয় সূত্র হিসাবে আপাতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এবং আপাতন কোণ কোন কোণটাকে বলবো? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে, আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে প্রতিফলক তলের সঙ্গে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আপাতন কোণ বলেছিলাম। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করবে তাকে আমরা বলেছিলাম প্রতিফলন কোণ। গোলীয় দর্পণের ক্ষেত্রে যেটা মনে রাখার বিষয়, গোলীয় দর্পণ যদিও সমতল নয়, তবু তাৎক্ষণিকভাবে আমরা যদি এখানে একটা স্পর্শক অঙ্কন করি তাহলে দেখো তোমরা অল্প অংশের জন্য হলেও আমরা সমতল প্রকৃতি পাচ্ছি, যদিও কিন্তু সামগ্রিকভাবে এটা বক্ররেখা, কিন্তু এইটুকু আমরা সরল রেখা পাচ্ছি, অর্থাৎ এইটুকু সমতল হিসাবে আমরা কল্পনা করতে পারি। তখন এই স্পর্শকের উপর যে লম্ব হবে সেটাই হচ্ছে এখানে অঙ্কিত অভিলম্ব। তো আমরা জানি যে কোনো ব্যাসার্ধ তার চাপের স্পর্শকের সঙ্গে লম্ব থাকে, ফলে আমরা বক্রতা কেন্দ্র এবং আপাতন বিন্দু যুক্ত করে যদি বর্ধিত করি সেটাই এখানে অভিলম্ব হিসাবে কাজ করবে। তাই উত্তল দর্পণের ক্ষেত্রে এটা। আবার ঠিক তেমনি অবতল দর্পণের ক্ষেত্রে অভিলম্ব হিসাবে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র এবং আপাতন বিন্দুর সংযোজক সরলরেখা হবে হচ্ছে অভিলম্ব। কারণ এখানেও আমরা সেই একই কথা বলতে পারি যে ছোট্ট একটা স্পর্শক যদি অঙ্কন করি তার সঙ্গে এটা লম্ব হবে, কারণ এটা হচ্ছে এই যে
গলীয় দর্পণটি রয়েছে তার বক্রতার ব্যাসার্ধে এসে এখানে মিট করেছে। যেহেতু চাপের সঙ্গে ব্যাসার্ধ সবসময় লম্ব হয়, সেই জন্য এখানে এটাই হবে অভিলম্ব। এইবার আপাতন কোণটা কি হবে? আপতিত রশ্মি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অক্ষ বা ওসি এই বিন্দু দুটির মধ্যে দিয়ে যে রেখা গেছে তার সঙ্গে সমান্তরাল একটা রশ্মি বি বিন্দুতে পড়েছে। এটা হচ্ছে আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেই কোণটাকে আমরা বলবো আপাতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর যেটা অভিলম্বের সঙ্গে কোণ করেছে প্রতিফলনের পর সেটাকে আমরা প্রতিফলন কোণ বলেছি। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু থেকে এই রশ্মিটি অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাই আমরা ফোকাস বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে ডট লাইনে যোগ করে তারপর সেটাকে আমরা একটা লাইন দিয়ে প্রতিফলিত রশ্মি বলেছি। তো এই প্রতিফলিত রশ্মি যে কোণ করলো অভিলম্বের সঙ্গে সেটাকে আমরা বলছি হচ্ছে কি রিফ্লেকশন অ্যাঙ্গেল বা প্রতিফলন কোণ। প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা আগেই জেনেছি যে এই দুটি কোণ সমান হয়, অর্থাৎ I is equal to R হয়। অবতল দর্পণের ক্ষেত্রে আবার ব্যাপারটা বুঝে নিই। অবতল দর্পণে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা করছে তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি অপসৃত হচ্ছে না, এক্ষেত্রে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে নির্গত হচ্ছে। ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে নির্গত রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, সেটা অভিলম্ব বা বক্রতা ব্যাসার্ধের সঙ্গে যে কোণটা করলো সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এখানেও আমরা সেই সূত্র অনুসারে লিখতে পারি I is equal to R। এইভাবে গলীয় দর্পণের উপর আলোক রশ্মির প্রতিফলনের ছবি আমরা আঁকা সম্পন্ন করব। এইবার কথা হচ্ছে, তোমাদের একটা কথা আমি বলেছি, সেটা হচ্ছে গিয়ে যে ও আর সি অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ঠিক তার মাঝামাঝি জায়গায় এফ নেওয়ার কথা। তো তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা দাঁড়ায় এই R is equal to 2f হবে। তো এই যে R is equal to 2f হবে এই বিষয়টা আমরা জ্যামিতির সাহায্যে প্রমাণ করব। তবে সেক্ষেত্রে আমাদের একটা শর্ত বাঞ্ছনীয়, জানা বাঞ্ছনীয়। সেই শর্তটা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে ওটা প্রমাণ করা সম্ভব, বা ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয় দর্পণের ক্ষেত্রেই ওটা প্রমাণ করা সম্ভব। তো প্রসঙ্গত বলি, উপাক্ষীয় রশ্মি কাকে বলবো আমরা? যে রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে প্রায় সমান্তরাল বা সামান্য কোণে আপতিত হয় এবং মেরুর কাছাকাছি আপতিত হয় তাকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ কাকে বলছি? যখন দর্পণের উন্মেষ, আগেই তোমাদের ক্লাসে উন্মেষ আলোচনা করা হয়েছে, 10 ডিগ্রি এর কম হবে, অর্থাৎ এই যে দর্পণ গলীয় দর্পণ তার বিস্তৃতি খুব স্বল্প হবে, তখন সেই দর্পণকে আমরা বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এবং সেক্ষেত্রে যে রশ্মি পড়ুক না কেন সেটা মেরুর কাছাকাছি পড়তে বাধ্য হবে, যার ফলে সেটা উপাক্ষীয় রশ্মি হবে। তো এবার দেখা যাক উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা R is equal to 2f অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ is equal to 2 গুণ ফোকাস দূরত্ব কিভাবে প্রমাণ করতে পারি। প্রথমে আমি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব, তারপরে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব। এই প্রমাণের মাধ্যমেই আজকে আমাদের ক্লাস শেষ। গলীয় দর্পণের উপর উপাক্ষীয় রশ্মি যখন আপতিত হয় তখন প্রমাণ করা যায় তার বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ গলীয় দর্পণ যে কাল্পনিক গোলকের অংশ বিশেষ, তার যে কেন্দ্র বক্রতা কেন্দ্র সেখান থেকে তার মেরুর দূরত্ব, সেই বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দূরত্ব অর্থাৎ ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্ব তার দ্বিগুণ হয়। সেটা প্রমাণ করা যায় উপক্ষীয় রশ্মির ক্ষেত্রে। তো এই প্রমাণ আমি প্রথমে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব, তারপরে দ্বিতীয় পর্যায়ে গিয়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করে তোমাদের দেখাবো। তো উত্তল দর্পণের প্রতিফলন একটু আগে তোমাদের আমি বুঝিয়েছি, তোমরা সেখানে দেখেছো যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে প্রতিফলিত হয়ে
যেদিকে গেছে সেই রশ্মিটাকে পিছন দিকে বাড়ালে প্রধান অক্ষকে যে বিন্দুতে সেট করে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এখানে চোখ রাখলে মনে হয় আলোক রশ্মি এই ফোকাস বিন্দু থেকে আসছে, এই বিষয়টাকে বলা হয় অপসৃত হওয়া। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে প্রতিফলিত রশ্মির দিক থেকে তাকালে। আর সি হচ্ছে বক্রতা কেন্দ্র, সি এবং আপতন বিন্দু বি কে যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করলাম, এটাই হলো এই তলের উপর অভিলম্ব। ফলে যে সমান্তরাল রশ্মি এ বিটা এর উপর আপতিত হচ্ছে অভিলম্বের সঙ্গে যে কোণটা করলো সেটা হচ্ছে আই কোণ বা আপতিত কোণ। আর প্রতিফলিত রশ্মি যে কোণ করলো সেটা হচ্ছে প্রতিফলন কোণ, সেটাকে আর দ্বারা চিহ্নিত করেছি। প্রতিফলনের সূত্র থেকে আমরা জেনেছি যে এই আই এবং আর সমান হবে। এবার তোমরা দেখো ইসি এবং এফ ডি পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে, ফলে এই কোণ তৈরি হয়েছে বিপরীত দিকে, তাই এদেরকে বিপ্রতীপ কোণ আমরা বলতে পারি। তাহলে বলতে পারি যে বিপ্রতীপ কোণ হওয়ার জন্য এই কোণটির মান ও আর হবে। অর্থাৎ চিত্র অনুসারে আমরা বলতে পারি ই সি ও এফ ডি পরস্পরকে বি বিন্দুতে সেট করেছে। আর যেহেতু সেট করেছে সেই জন্য আমরা বলতে পারি অতএব ই বি ডি ইজ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ এফ বি সি। আবার এ বি সমান্তরাল ওসি এবং তাদের ভেদ করেছে ইসি, অর্থাৎ এই রেখাটি কেটেছে, তাই ইসি হচ্ছে ভেদক। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি কোণ এ বি ই ইজ ইকুয়াল টু কোণ ও সি বি। এটা হচ্ছে অনুরূপ কোণ। যেহেতু এরা অনুরূপ কোণ তাই পরস্পর সমান। আমরা প্রতিফলনের সূত্র অনুসারে লিখতে পারি আবার লেখা যায় এ বি ই ইজ ইকুয়াল টু কোণ ই বি ডি। তাহলে এই যে তিনটি সমীকরণ পেলাম আমরা, দেখো 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। এদের থেকে যেটা আমরা পাচ্ছি দেখো এ বি ই মানে এইটা ইজ ইকুয়াল টু ই বি ডি মানে এইটা, এরা পরস্পর সমান 3 নাম্বার সমীকরণে দেখিয়েছি। তাহলে এই যে দুটো কোণ হলো তারা পরস্পর সমান হবে, তাই আমরা বলতে পারি 1, 2 ও 3 নং সমীকরণ থেকে পাই কি পাই? এফ বি সি ইজ ইকুয়াল টু ও সি ডি, বি বললাম তারপরে বললাম ইজ ইকুয়াল টু এফ সি বি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এফ সি বি এই ত্রিভুজের এই দুটি কোণ সমান। যেহেতু ওই দুটি কোণ সমান, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এফ সি বি একটি
সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে এই সমান কোণের বিপরীত বাহু অর্থাৎ এখানে এফবি আর এখানে এফসি এরা পরস্পর সমান হলো, তাই আমরা বলতে পারি অতএব এফবি ইজ ইকুয়াল টু এফসি। এবার উপাক্ষীয় রশ্মি কাকে বলে আমরা তো জেনেছি, যে রশ্মি মেরুর খুব কাছাকাছি আপতিত হবে এবং অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। তো তখন কি হবে, তখন বি বিন্দু এবং ও বিন্দু একদম কাছাকাছি হবে, ফলে আমরা বলতে পারি এপি এবং ও এফ পরস্পরের কাছাকাছি হওয়ার জন্য মান সমান হবে। তাহলে আমরা বলতে পারি ও এফ ইজ ইকুয়াল টু এফ সি। এর অর্থ হচ্ছে ও সি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। সুতরাং আমরা বলতে পারি ও সি ইজ ইকুয়াল টু 2OF। এখন OC সমান সমান আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম R, আর OF সমান সমান আমরা ধরেছি F। তাহলে আমরা বলতে পারি F থেকে R ইজ ইকুয়াল টু 2F, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব। এটা প্রমাণিত হলো। তাহলে বিষয়টি তোমরা এবার নিশ্চয়ই বুঝলে। আমি নেক্সট তোমাদের অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণ অর্থাৎ উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ফোকাস দূরত্ব এটা প্রমাণ করে দেখাবো। উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 2f এটা প্রমাণ করে দেখিয়েছি। এবার অবতল দর্পণের ক্ষেত্রে ওই একই সম্পর্ক আমরা প্রমাণ করে দেখাবো। ছবি আগেই বলা হয়েছে কিভাবে আঁকা হয়েছে। একটা রশ্মি এবি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হয়েছে বি বিন্দুতে এবং প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে ডি বিন্দুতে পৌঁছেছে। সি এবং বি যুক্ত করা হয়েছে। বিসি হচ্ছে এখানে অভিলম্ব, যেটা কিনা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। আমাদের ও সি অর্থাৎ মেরু থেকে সি বিন্দুর দূরত্ব সেটাই হচ্ছে আর, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধের সমান। আর ও থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, মুখ্য ফোকাস বিন্দুর দূরত্ব এফ, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। এই দুটির মধ্যে সম্পর্ক r ইজ ইকুয়াল টু 2f। এটা এবার প্রমাণ করায় আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমত খেয়াল করো, প্রতিফলনের সূত্র অনুসারে আমরা এই যে লিখে রেখেছি i ইজ ইকুয়াল টু r, অর্থাৎ এই যে কোণটি, এই কোণটি পরস্পর কি হবে, সমান হবে। আর এবি এবং ওসি এই দুটি রশ্মি পরস্পর সমান্তরাল এবং সিবি হচ্ছে ভেদক, ফলে এই কোণের সঙ্গে এই আই কোণটা সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আই এর সঙ্গে সমান হলো এবং আই আর পরস্পর সমান, তাহলে এটা একটি ত্রিভুজ যার দুটি কোণ সমান। দুটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু পরস্পর সমান হয়, অর্থাৎ একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে বিষয়টি, এই বিষয়টি আমি এবার তোমাদের সামনে লিখে প্রমাণ করছি, তোমরা দেখো। প্রথমত 1 নম্বর যেটা বলেছি, প্রতিফলনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ ডিবিসি বা এফ বি সি, এটা লিখতে পারি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকুক। পরের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু এবি এবং সিও অর্থাৎ প্রধান অক্ষ এরা পরস্পর সমান্তরাল এবং এই সমান্তরাল সরলরেখা দুটিকে ছেদ করেছে বিসি, তাই বিসি ভেদক। ফলে
যে একান্তর কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এটা এবং এটা পরস্পর সমান হবে। তাই আমরা বলতে পারি কোণ ABC is equal to কোণ FCB। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলি। এবার তোমরা দেখো 1 নং সমীকরণ FBC সমান সমান ABC পেয়েছি, আবার 2 নং সমীকরণে FCB সমান সমান ABC পেয়েছি। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে বলতে পারি অতএব FBC is equal to কোণ FCB। অর্থাৎ এই যে ত্রিভুজটা FCB এর দুটি কোণ সমান, ফলে এই সমান কোণের বিপরীত বাহু কি হবে? সমান হবে। তাই আমরা বলতে পারি অতএব ত্রিভুজ FBC এর সমান কোণের বিপরীত বাহু তোমরা খেয়াল করে দেখো, FBC এর বিপরীত বাহু হচ্ছে CF, আর FCB এর বিপরীত বাহু হচ্ছে BF। এরা পরস্পর সমান হলো। এইবার যে কথাটা বলবো ভালো করে বোঝার চেষ্টা করো। AB হচ্ছে উপাক্ষীয় রশ্মি, অর্থাৎ এই মেরুর কাছাকাছি প্রায় সমান্তরাল ভাবে পড়বে। তাহলে আমরা বলতে পারি এই বি বিন্দুটা একদম ও বিন্দুর কাছাকাছি হবে, অর্থাৎ FB আর FO পরস্পর প্রায় মিলিত হয়ে যাবে কাছে এসে। তাহলে আমরা BF এর পরিবর্তে বলতে পারি OF। তাই আমরা বলবো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে BF approximately equal to OF। এই শর্তের উপর ভিত্তি করে আমরা তাহলে বলতে পারি অতএব CF is equal to OF। এখন CF is equal to যদি OF হয় তাহলে F টাকে মধ্যবিন্দু হতে হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে এই OC এর মধ্যবিন্দু হচ্ছে F। তাহলে আমরা বলতে পারি OC is equal to 2 into OF, অর্থাৎ OC মানে R, OF মানে F। তাই আমরা বলতে পারি R is equal to 2F। অর্থাৎ প্রমাণিত হলো বক্রতা ব্যাসার্ধ is equal to 2 গুণ ফোকাস দূরত্ব। তো আমরা আজকে এই অবধি শেষ করছি। আগে আমরা উত্তল দর্পণের আলোচনা করেছি, এই সম্পর্ক প্রতিষ্ঠা করেছি সেখানে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বা ক্ষুদ্র উন্মেষযুক্ত রশ্মির ক্ষেত্রে। এবার অবতল দর্পণের ক্ষেত্রেও প্রমাণিত হলো। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং তোমাদের পড়াশোনা সঠিকভাবে চলুক এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।